নমস্কার, আমরা কাকসেনা চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি সুলেখিকা কবিতা সাহার লেখা একটি সাইকোলজিক্যাল থ্রিলার গল্প, মোহিনী। কিরে, ঘর অন্ধকার করে কি করছিস? আরে আলোটা জ্বালবি তো নাকি? অন্ধকার ঘরের দরজা দুর্নিবারের গাটা ছমছম করে উঠল। আগে অনেকবার সে তার বন্ধু ইন্দ্রের এই ফ্ল্যাটে এসেছে, কিন্তু আগে কখনো এমন হয়নি। তবে আজ কেন এমন হচ্ছে? ঘরের অন্ধকারে দরজা ঠেলে ঢুকতেই দরজাটা কেমন একটা ক্যাচ ক্যাচ আওয়াজ করলো। অন্যদিন এই আওয়াজ হয় কি না ও মনে করার চেষ্টা করলো, কিন্তু পারল না। আলো আর অন্যান্য আওয়াজের মেলবন্ধনের মধ্যে হয়তো এই আওয়াজটা এতই ক্ষীণ যে ওর কান অবধি এসে কোনোদিন পৌঁছায়নি। এই ভেবেই ও নিজের মনকে প্রবোধ দিল। জানালার দেয়, আলো জেলে দেখে ঘরের মাঝে ইন্দ্র একা বিধ্বস্ত অবস্থায় এলো চুলে বসে। মাথায় একটা ব্যান্ডেজ, হাতে পায়ে প্রচুর কাটা দাগ। বুক কেঁপে ওঠে দুর্নিবারের। এক অজানা আতঙ্ক এখানে তো কেউ নেই। কথা শেষ করতে পারে না দুর্নিবার। ইন্দ্র বলে ওঠে, আরে এই তো মোহিনী, ওই তো ওখানে বসে। দুর্নিবার বিস্ময়ে আতঙ্কে অবাক হয়ে যায়। ওর সিদ্ধারা দিয়ে যেন কয়েক কুচি বরফের টুকরো নিচে নেমে যায়। দুর্নিবার কথা বলতে গিয়েও কেঁপে ওঠে ওর কণ্ঠস্বর। অস্ফুটে বলে ওঠে, ওখানে ওখানে তো কেউ নেই ভাই। ইন্দ্র এবার যেন বিরক্ত হলো। বিরক্তির সাথে বলে ওঠে, আরে তোরও চোখটা গেছে নাকি? আরে ওই তো মোহিনী ওখানে বসে। মার সাথে সাথে তোর চোখটাও গেছে দেখছি। মাও মোহিনীকে দেখতে পাচ্ছে না, তুইও পাচ্ছিস না। কি যে কি হলো তোদের! একটানা কথাগুলো বলে একটু থামলো ইন্দ্র। দুর্নিবার আর কোনো কথা বলল না। ওর নাকে এখন ওই মিষ্টি মেলি পারফিউমের গন্ধ এসে ঝাপটা মারছে। বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর ইন্দ্রই মুখ খুলল। ইন্দ্রর গলাটা এবার খাতে নেমে এলো। জানিস, গত শনিবার তুই আসার আগে আমি আর মোহিনী আসানসোলের বাড়ি যাবার প্ল্যান করছিলাম। বলতে বলতে কোন স্মৃতির অতলে তলিয়ে গেল ইন্দ্র। ইন্দ্র, কাল কিন্তু ডাক্তারের থেকে চেক আপ করিয়ে মার কাছে যাব।
ভুলে যেও না কিন্তু। মোহিনী রান্নাঘর থেকে বিকালের জলখাবার বানাতে বানাতে কথাটা ছুড়ে দেয় ইন্দ্রের দিকে। মোহিনী ইন্দ্রের স্ত্রী, রোগা পাতলা গড়ন, কিন্তু সারা শরীরে রয়েছে আসন্ন মায়ের স্পর্শ। 7 মাস হলো, মাতৃত্বের চিহ্নগুলো প্রকট হওয়াই স্বাভাবিক। গায়ের রং পাকা গমের মতো, চোখ দুটি যেন অপার সমুদ্র। সমুদ্রের স্বচ্ছ গভীর গাঢ় নীল জল যেন সব সময় ঢেউ তুলছে তার 2 চোখে। ইন্দ্র তখন অফিসের ক্লান্ত চোখে খবরের কাগজের পাতা উল্টাচ্ছে। সকালে বেরোনোর তারায় খবরের কাগজটা দেখার সময়ও পায়নি। ইন্দ্র কথাটা শুনে একটু সময় নিয়ে আলস্য মাখা গলায় উত্তর দেয়, রান্নাঘর থেকে মোহিনী গর্জে ওঠে, কি তখন থেকে হুঁ হুঁ করছো? এতগুলো কথা বললাম, সেগুলো কানে গেছে নাকি আবার বলতে হবে? স্ত্রীর হুঙ্কার শুনে কাগজ ফেলে সোজা হয়ে উঠে বসে ইন্দ্র। স্ত্রীকে উত্তর দেয়, হ্যাঁ ম্যাডাম, শুনেছি, সবটাই শুনেছি। ঠিক সময় রেডি হয়ে থেকো, নিয়ে যাব। অত ভেবো না তো, তোমার এই সময় এত চিন্তা করা উচিত না। কতবার বললাম একটা মেড নাও, তুমি তা নেবে না। আমার একটা কথা যদি শোনো, তোমার মনে হয় তাদের কাজ নাকি ভালো হয় না, তা বলি দরকার হলে নিতে তো হবে নাকি। মোহিনী রান্নাঘর থেকে বেরিয়ে এসে আদুরে গলায় কথা বলতে বলতে ইন্দ্রের গলাটা পিছন থেকে জড়িয়ে ধরে। তারপর ইন্দ্রকে বলে, অমন বললে হয় নাকি? আমি তো জানি তোমার আমার হাতের রান্না ছাড়া কারোর হাতের রান্না মুখে রোচে না। তারপর ওই মেড রাখতে গিয়ে দেখবো আমার সংসারটাই লাটে উঠেছে। দরকার নেই বাবা মেয়েদের। শেষ কথাগুলো গাল ফুলিয়ে বলে মোহিনী। ইন্দ্র আলতো করে মোহিনীকে টেনে নিজের কোলে বসায়, নিজের বাহু ডোরে আলতো করে আদর মাখিয়ে জড়িয়ে ধরে মোহিনীকে। এতটা বলে একটু থামে ইন্দ্র। এতক্ষণ কোন এক মন্ত্র বলে ইন্দ্র সব কথা বলে যাচ্ছিল। তারপর বলে, এরপর বিকালে আমরা 5:30 নাগাদ গাড়িটা নিয়ে বেরোলাম। আমার গাড়িটা আমি নিতাম না জানিস, আসলে এমনিতেই আসানসোল যাবার ছিল। আর এই অবস্থায় ট্রেনে বাসে গেলে ওর যদি কিছু হয়, এই ভেবে গাড়িটা নিলাম। আর কি থেকে যে কি হয়ে গেল। আর বলতে পারলো না ইন্দ্র। কান্নার তমকে ওর গলাটা বুঝে এলো। দুর্নিবারও কোনো কথা বলল না, ইন্দ্রকে সামলে নিতে সময় দিল। বেশ কিছুক্ষণ পর ইন্দ্র সেই ফাঁকা সোফাটার উদ্দেশ্যে বলল, কি গো, গেলে না? দুর্নিবার বুঝতে পারল না সেই অদৃশ্য ব্যক্তি ইন্দ্রকে কি উত্তর দিল। ওর গায়ের লোমগুলো আবারও খাড়া হয়ে উঠল। দুর্নিবার ভীতু নয়, তবে বারবার আজ কেন এটা হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। বেশ কিছুটা সময় ইন্দ্র নিজেকে সামলাতে নিল। তারপর আবার বলতে শুরু করলো। একটা চাপা কষ্ট বারবার ওর কণ্ঠ রোধ করতে চাইছে, কিন্তু ইন্দ্র থামলো না। সে আবারও বলল, আমি জানিস তো তাড়াতাড়ি হবে ভেবে হাইওয়ে রুটটা নিলাম। মোহিনীকে ডাক্তার প্রেরণার কাছে দেখাচ্ছিলাম, ওই দিকেই যাচ্ছিলাম। হঠাৎ একটা ট্রাক চলে এলো আমার গাড়িটার সামনে। ভাবিনি সবকিছু এক লহমায় শেষ হয়ে যাবে। ট্রাকটা গাড়ির সামনে আসায় আমি গাড়িটা ঘোরাই, কিন্তু জানিস তো আমার আমার গাড়ির ব্রেক কাজ করছিল না। আমার মাথায় আসছিল না কিছু। তারপর গাড়িটা গিয়ে সজোরে একটা বিকট আওয়াজ করে গাছে গিয়ে ধাক্কা মারে। তারপর শুনতে পাই কানের কাছে মোহিনীর বিকট চিৎকার। ইন্দ্র এতক্ষণ কথাগুলো বলতে বলতে বেশ উত্তেজিত হয়ে যাচ্ছিল। ওর গলার স্বর কাঁপছিল, সাথে হাত পা কাঁপছিল। ওর চোখের সামনে যেন ঘটনা পুনরাবৃত্তি হলো। ইন্দ্র আর থাকতে না পেরে 2 হাতে তালুর মধ্যে নিজের মুখ মুছে ফোপাতে লাগলো। দুর্নিবার কি করবে বুঝতে না পেরে ইন্দ্রের কাঁধে হাত রেখে ওকে শান্ত করার চেষ্টা করে, ওকে সামলে নেওয়ার সময় ও শক্তি যোগায়। ইন্দ্র আবার বলতে লাগলো, আমার যখন জ্ঞান ফেরে তখন আমি হসপিটালের বেডে। প্রথমে কিছু চিনতে পারছিলাম না জানিস। তারপর একটু ধাতস্থ হওয়ার পর মোহিনীর কথা মাথায় আসে। আমি নার্সকে জিজ্ঞাসা করি, আমাকে এখানে কে আনলো নার্স? আপনাকে এখানে স্থানীয় লোকেরা এনেছে। আপনার মাথায় চোট লেগেছে,
তাই এত উত্তেজনা এখন আপনার শরীরের পক্ষে ভালো নয়। আপনি এখন রেস্ট করুন। ক্রমেই আমার শরীরের মধ্যে কেমন জানি হচ্ছিল। মোহিনীর জন্য চিন্তা হচ্ছিল খুব। আমাদের বাচ্চার কথা মাথায় আসতে আমার আমার তো দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি নার্সকে আবার জিজ্ঞাসা করলাম, আমার সাথে যে ছিল মানে আমার স্ত্রী, সে এখন কেমন আছে নার্স? নার্স কোনো কথা বললো না। আমি আমার বাচ্চার কথা জিজ্ঞাসা করতেই নার্সের মুখ কেমন যেন শুকিয়ে গেল জানিস। সে কোনো উত্তর দিল না। তারপর আমার জ্ঞান ফেরার খবর পেয়ে মা, বাবা, ভাই সবাই এলো, কিন্তু মোহিনী এলো না। তারপর মাকে জিজ্ঞাসা করলাম। মা বলল ও নাকি বাড়িতে। আমাকে ওরা ছাড়লো আরো 3 দিন পর। এই 3 দিনে মোহিনী আমাকে একবারও দেখতে যায়নি। আমার খুব রাগ হয়েছিল জানিস। বাড়ি ফিরে দেখি অন্য দৃশ্য। মোহিনী এক পুতুল কোলে নিয়ে ওকে ঘুম পাড়াচ্ছে। আমাকে দেখে ও কোনো কথা বললো না। আমি কথা বলতে গেলে আমাকে মুখে আঙুল দিয়ে চুপ করতে বললো। আমি খুব অবাক হলাম, মোহিনীর হলোটা কি? মাকে এই কথা বলতেই মা কেমন যেন ভয়ে সিঁটিয়ে গেল। মাও মোহিনীকে নিয়ে আর কিছু বলেনি, আমিও জিজ্ঞাসা করিনি। এইভাবেই চলছে। মোহিনী আমাদের বাচ্চা চলে যাওয়াটা মানতে পারেনি রে। তারপর থেকেই ও এমন ব্যবহার করছে। মারাও 2 দিনের মধ্যে আসানসোলে ফিরে গেল। একা কি যে করি বুঝতে পারছি না। ইন্দ্র এতক্ষণ একটানা বলে গেল। বলতে বলতে ওর গলাটা কেঁপে উঠছিল। অনেক কষ্টে কান্নার তমক আটকে রাখতে চাইছিল, তা বোঝাই যাচ্ছিল। শেষের কথাগুলো বড্ড উদাস শোনালো ওর গলায়। ইন্দ্র আবার মুখ খুলল। গলাটা এবার যত সম্ভব নিচু আর সাবধানী। এ ভাই, এই শোন না, এই তোরা আমাদের স্কুলের ঈশানীকে মনে আছে? ও তো একজন সাইকিয়াট্রিস্ট রে। তাই অনেক ভেবে আজকে ওকে মেসেজ করেছিলাম, সবটা বলেছি জানিস। কাল সকালে না ও 10টা নাগাদ যেতে বলেছে আমাকে। এ ভাই চল না আমার সাথে কালকের ওর কাছে একবার যাই, চল না রে। দুর্নিবার কিছু না ভেবেই সাথে সাথে উত্তর দেয় যে সে যাবে। আজ ইন্দ্রর কাণ্ড দেখে সত্যি দুর্নিবারের বড্ড অবাক লেগেছে। সে নিজের বাড়ি এসে একটা সিগারেট ধরিয়ে পুরনো দিনের কথা ভাবতে লাগলো। হ্যালো, হ্যাঁ মোহিনী, হ্যাঁ শোনো না, বলছি আজকে আমি বাড়ি ফিরতে পারবো না। ওই যে আমাদের অফিসের সিনিয়র এডিটর বিকাশ দা আছে না, ও শরীরটা আজকে বড্ড খারাপ বুঝলে, তাই আজকে আসতে পারেনি। ওই জন্য ওর কাজটা আজকে আমাকে করতে হবে। প্লিজ একটু আজকের দিনটা সামলে নাও কেমন? আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে, রাখলাম হ্যাঁ তাহলে। মোহিনীর উত্তরের অপেক্ষা না করেই ইন্দ্র ফোনটা কেটে দেয়। এই নিয়ে গত 2 মাসে 17 দিন বাড়ি ফেরেনি ইন্দ্র। ভাবতেই চোখ দুটো জ্বালা করে ওঠে মোহিনীর। সারাদিন তাও কাজ করতে করতে কেটে যায়, কিন্তু রাতে গোটা ফ্ল্যাটে মোহিনী একা। ওর মনে হয় গোটা ফ্ল্যাটটা ওকে গিলতে আসছে। এভাবে তার একা থাকতে ভালো লাগে না, একথা সে আগেও ইন্দ্রকে জানিয়েছে। এইসব ভাবতে ভাবতে মোহিনীর চোখ ফেটে জল আসে। হঠাৎ ডোরবেলটা সশব্দে বেজে ওঠে। নিজেকে একটু সামলে দরজার দিকে এগোয় মোহিনী। দরজা খুলে দেখে দুর্নিবার দাঁড়িয়ে। সারাদিন অফিসে খাটার পরও মুখে কোনো কষ্টের ছাপ নেই। মুখে একটা মিষ্টি হাসি লেগে রয়েছে। এত সুন্দর করে কেউ হাসতে পারে? ভাবতে থাকে মোহিনী। মোহিনীরা কলকাতার ফ্ল্যাটে থাকে। ইন্দ্রর কাজের সুবিধার জন্য এখানে একটা ফ্ল্যাট নিয়েছে। ইন্দ্রর পৈতৃক বাড়ি আসানসোল। ওখানে মা, বাবা আর ভাই থাকে। ভাই নিজের কাজের জন্য কলকাতায় আসতে পারে না, আর ইন্দ্রের মাও ছোট ছেলে আর বয়স্ক স্বামীকে ছেড়ে আসতে পারেন না। মোহিনী দুর্নিবারকে দেখে হাসার চেষ্টা করে, কিন্তু পারল না। কিছু হয়েছে মোহিনীর। কি ম্যাডাম, আপনার প্রতিদেবটি কই? তার দর্শন মিলছে না যে। মোহিনী সংক্ষেপে সব বলে। এর আগেও দুর্নিবার এসেছে ইন্দ্রের ফ্ল্যাটে, ইন্দ্রের অনুপস্থিতিতে। মোহিনীর সাথে আলাদা করে সময়ও কাটিয়েছে।
একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে ওদের মধ্যে। আজ সন্ধ্যা থেকে আকাশের কোলে মেঘ জমেছে। দুর্নিবার ইন্দ্রের ফ্ল্যাটে আসতে আসতেই সেই মেঘ আবার কালো বর্ণ ধারণ করেছে। তার সাথে ভেসে আসছে একটা দামাল হাওয়ার ঢেউ। তার সাথে তাল মিলিয়ে মেঘের কর্কশ গর্জন তার কর্ণ গহ্বরে প্রবেশ করে। ইতিমধ্যেই দুর্নিবার ড্রয়িং রুমে সোফার ওপর আয়েশ করে বসেছে। সব শুনে মোহিনীকে সে এক গ্লাস জল খাওয়াতে বলে। এর কিছুক্ষণের মধ্যেই শহরতলিকে শীতল জলকোনায় ভেজাতে শুরু করে আগস্টের বৃষ্টি। চারিদিক বৃষ্টিতে সাদা হয়ে যায়। স্বল্প কিছু সময় ব্যয় হওয়ার মধ্যেই সমস্ত আলোক রাশি সরে গিয়ে নেমে আসে নিকষ অন্ধকার। মোহিনী একটা মোমবাতি জ্বেলে নিয়ে আসে। মোমবাতির মৃদু হলুদ আলোয় মোহিনীকে আরো মোহময়ী লাগে দুর্নিবারের। কোনো এক অমোঘ আকর্ষণ বোধ করে সে মোহিনীর প্রতি। মোহিনীর ঘন নীল চোখে দুর্নিবার একটা মায়া জড়ানো দৃষ্টি অনুভব করে। ঘন নীল চোখে সমুদ্রের মতো ঢেউ। দুর্নিবার সেই চোখের দিকে তাকিয়ে যেন একটু একটু করে সমুদ্রের গভীর অতলে তলিয়ে যেতে থাকে। দুজনেই একটা সময় পর তরুলতার মতো একে অপরকে আঁকড়ে ধরে। তার সাক্ষী হয়ে থাকে অন্ধকার একটা ঘর আর ঘড়ির টিক টিক শব্দ। এইভাবেই গোপনে একটা আষ্টে সম্পর্ক তৈরি হতে থাকলো দুজনের মধ্যে। এই আজকে সন্ধ্যায় ফাঁকা থাকলে চলে এসো। আজও বাড়ি থাকছে না, গাড়ি করে আসানসোল যাচ্ছে। বিকাল প্রায় 5:30 নাগাদ দুর্নিবার অফিস থেকে বের হবে এমন সময় ওর ফোনে এই ভয়েস মেসেজটা ঢোকে। মেসেজটা দেখে ওর চোখ দুটো চকচক করে উঠল। তার সাথে মুখে ভেসে উঠল একটা বাঁকা হাসি। এইভাবেই ইন্দ্রের অগোচরে মোহিনী আর দুর্নিবার লুকিয়ে দেখা করতে লাগলো আর একে অপরের প্রতি আরো বেশি আসক্ত হয়ে পড়ল। একদিন হঠাৎই দুর্নিবারের ঘরের জানলার পাশে থাকা টেবিলটার উপরে রাখা ফোনটা সশব্দে বেজে ওঠে। একটা পুরুষালী হাত ফোনটা রিসিভ করতেই একটা নারী কণ্ঠ ফোনের ওপাশ থেকে ভেসে আসে। এই শোনো না, একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি করে বলবে? তুমি কি আমায় সত্যিই ভালোবাসো? কণ্ঠটা বেশ ভীত ও উত্তেজিত শোনাচ্ছিল। কণ্ঠের অধিকারিণী কোনো কিছুর জন্য বেশ ভয় পেয়েছে। ফোনের মধ্যে দিয়েও তার হৃদযন্ত্রের ওঠানামা স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা কেমন কথা হলো? আমি তোমাকে খুব ভালোবাসি, সত্যি খুব ভালোবাসি। আমি আর পারছি না গো এভাবে থাকতে। কিছু একটা ব্যবস্থা করো। ওই ইন্দ্র আমার জীবনটা শেষ করে দিচ্ছে। নারী কণ্ঠটি বেশ বিরক্ত হয়ে কথাটি বলে। সেই কণ্ঠে মিশে আছে ভয়, আতঙ্ক আর বিরক্তির একটা রেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি, তুমি একটু শান্ত হও, আমি দেখছি ব্যাপারটা। দেখো, এবার তো আমাকে বাচ্চার কথা বলতেই হবে। এভাবে আর কতদিন থাকা যায় বলো? 3 মাস হলো, আর চেপে রাখা যাবে না। তাই বলছি, যা করার একটু তাড়াতাড়ি করো। আমার পেটের বাচ্চা কিন্তু একমাত্র তোমার। ঠিক আছে, আমি দেখছি। ঘড়িতে 8:20 দুর্নিবার খুব তাড়াহুড়ো করে নিজের ব্রেকফাস্টটা সবটা শেষ না করে ইন্দ্রের বাড়ি যাবে বলে উঠে পড়ে। সে বেরোতে বেরোতে ইন্দ্রকে রেডি হওয়ার জন্য ফোন করে দিল। আজ সে ইন্দ্রকে নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। ওদিকে ইন্দ্র নিজের মনে মনে মোহিনীর সাথে কথা বলতে থাকে। মোহিনী, তাড়াতাড়ি রেডি হও, দুর্নিবার ফোন করেছিল, ও কিন্তু বেরিয়ে পড়েছে ইতিমধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই তো হচ্ছি। আর তোমাকে না 1000বার বলেছি জোরে কথা বলবে না, জোরে কথা বলবে না। তাও তুমি সেই জোরে কথা বলবে। তোমাকে নিয়ে আর পারা গেল না বাপু। দেখছো তো বাচ্চাটা ঘুমাচ্ছে। আচ্ছা বাবা, সরি, আর হবে না, ঠিক আছে? তাড়াতাড়ি রেডি হয়ে নাও এবার। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আর পুচকু কি এত ছোট, ওকে কি নিয়ে বেরোনোটা ঠিক হবে? আরে কালকেই তো তোমাকে বললাম, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাই একবার ডাক্তারের কাছে যাব আমরা। সব ভুলে গেলে নাকি? কিন্তু কেন? আমরা তো ঠিকই আছি। দেখো মোহিনী, আমি আর তোমার এই পাগলামি নিতে পারছি না।
বিশ্বাস করো, আমাদের বাচ্চা আর নেই, ও আমাদের ছেড়ে চলে গেছে। কেন মানতে পারছো না তুমি? কেন বলো তো দেখি? কি সব যাতা বলছো? আমি তো একটু আগেই ঘুম পাড়ালাম ওকে। তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? জলজ্যান্ত একটা বাচ্চাকে বলছো তুমি নেই? আমার তো মনে হয় তোমার সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। পাগল তুমি হয়েছো মোহিনী, তোমাকে ডাক্তার দেখানো দরকার। আর এটা ভদ্রলোকের বাড়ি, তাই আস্তে কথা বলো, বাইরে থেকে সব লোক শুনছে। ইন্দ্র রাগে ফেটে পড়ে। আশ্চর্য ব্যাপার, আজকাল ওর কল্পনা দিয়ে গড়া মোহিনী ওর নিজের কাছে খুব বিরক্ত লাগে। নিজেকে শান্ত রাখতে পারে না আর ইন্দ্র। ঘরের দরজার সামনে এসে দাঁড়াতেই দুর্নিবারের কানে আসে ইন্দ্র চিৎকার করছে। কি করবে ভেবে পায় না সে। নিজেকে একটু গুছিয়ে নিয়ে ভেবে ফেলে আজকে আর ইন্দ্রকে বুঝতে দেয়া যাবে না যে সে মোহিনীকে দেখতে পাচ্ছে না। আগে আগে সে ডাক্তারের কাছে যাবে, তারপর দেখবে ডাক্তার কি বলে, তারপর দেখা যাবে। এইভাবে দরজা খুলে ঢুকে পড়ে দুর্নিবার। কি রে, এত চেঁচাচ্ছিস কেন? বাইরে থেকে শোনা যাচ্ছে তোদের আওয়াজ। আবার তো ঝগড়া শুরু হলো নাকি? নে নে, ছাড় তো এসব ছাড়, নে রেডি হয়ে নে। দুর্নিবার একটু হেসে কথাগুলো বলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। ইন্দ্র চুপ করে যায়, গম্ভীর গলায় মোহিনীকে রেডি হতে তাড়া দেয়। ঘরে ঢোকা মাত্রই দুর্নিবার একটা জিনিস লক্ষ্য করে, সেই মিষ্টি পারফিউমের গন্ধটা আবার ওর নাকে এসে ঝাপটা মারছে। দুর্নিবারের বুকটা কেঁপে ওঠে, মনে অজানা একটা কারণে অস্থির হয়ে ওঠে ওর। হয়তো বা কিছু আছে ও দেখতে পাচ্ছে না। এই কথা ভাবতেই ওর সিদ্ধারে দিয়ে যেন একটা সরীসৃপ নেমে যায়। একটা ভয় ওকে দিনের বেলাতেও গ্রাস করতে শুরু করে। বিন্দু বিন্দু ঘাম ওর কপাল জুড়ে ফুটে ওঠে। মিনিট 5 পর চল, ও রেডি। বলতে বলতেই ইন্দ্র সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। দুর্নিবার প্রথমটায় কথাটা ঠিক ধরতে পারেনি। এতক্ষণ ও মনের মধ্যে বয়ে চলা দোলাচল, সামনের অনাগত পরিস্থিতি, অদৃশ্য মোহিনী রহস্য, এই সব নিয়েই ভেবে যাচ্ছিল। তাই দুর্নিবার খেয়াল করে উঠতে পারেনি ইন্দ্রের কথা। সেই ইন্দ্রের ডাকে যেন এক ঘোর থেকে বেরিয়ে আসে। এদিক ওদিক চায়, দুর্নিবার যেন কাউকে খুঁজছে। তারপর ওর মনে পড়ে যায় যাকে খুঁজছে সে তো। আচ্ছা ইন্দ্র, কবে থেকে এমন হচ্ছে? একটা ক্যাব বুক করে ওরা পৌঁছায় ডক্টর ঈশানী রায়ের চেম্বারে। সেখানে গিয়ে দেখে চেম্বার ফাঁকা, কোনো রুগী নেই। ওরা এগিয়ে যায়, গিয়ে দেখে একজন সুশ্রী তন্নি তরুণী বসে, ফর্সা গায়ের রং, পাতলা গরম, একঢাল কালো চুল পিঠ ছাপিয়েছে, কয়েক গোছা অবাধ্য চুল কপাল জুড়ে খেলে বেড়াচ্ছে। ওদের দেখেই ইশারায় বসতে বলে। সবাইকে এক ঝলক দেখে ইন্দ্রকে প্রশ্ন করে ঈশানী। সেই প্রশ্নের উত্তর ইন্দ্র কিছুটা বিষণ্ণভাবেই দেয়। আমি হসপিটাল থেকে বাড়ি ফিরে এলাম, তারপর থেকেই দেখছি রে, ও আমাদের বাচ্চাটাকে নিয়ে খুব অবসেস ছিল, তাই বোধহয় এমন। ওটা আমার ওপর ছেড়ে দে। বল, কি খাবি? চা নাকি কফি? কফি। ঈশানী বেল বাজিয়ে একজনকে ডেকে 4টে কফি আনতে বলে। তারপর ঈশানী পরিস্থিতি হালকা করার জন্য বলতে শুরু করে। তারপর বল, এতদিন পর আমাকে মনে পড়লো তোদের? দরকারে না পড়লে তো আসতিসও না দেখা করতে। অভিমানের সুরে কিছুটা বলে ঈশানী। সে পরিস্থিতি হালকা করে একদম খোলা মনে সবার সাথে কথা বলতে চায়, তাই ও এই পথ বেছে নিয়েছে। আরে না, তোকে ভুলিনি। এই তোকে ভুলবো কেন? তুই তো এখন শহরের একজন বিখ্যাত ডাক্তার। তোর কি আর এখন আমাদের সাথে দেখা করার সময় হবে বল? দুর্নিবারও ঈশানীকে সাথ দেয় যাতে এই পরিস্থিতি একটু হালকা হয়। তাই সেও একটু হাসির সুরে ঈশানীর দিকে কথাটা ছুড়ে দেয়। বাবা, তুই এখনো দেখছি সেই আগেরই মতো আছিস। কথা ঘোরে না, একেবারে ওস্তাদ। হ্যাঁ, এলেম আছে বল। ইন্দ্র এবার একটু বিরক্ত হয়। ও নিজের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছে না, তাই বিরক্তির বহিঃপ্রকাশ ঘটে ওর স্বরে। ইন্দ্র বলে ওঠে, তোরা বাচ্চাদের মতো ঝগড়া করা থামাবি? যে কাজে এসেছি সেটা তো আগে করি নাকি? ঈশানীর এবার মুখের ভাব পরিবর্তন হয়।
ও এবার বলে ওঠে, ঠিক আছে, তার আগে তোর মিসেসের সাথে আলাপ তো করিয়ে দে। কিছুক্ষণ থেমে ঈশানী আবার নিজেই আলাপ করার জন্য মোহিনীর উদ্দেশ্যে বলে, হাই, আমি ঈশানী, তুমি আমাকে চেনো? আচ্ছা বেশ, আমি হলাম তোমার পতিদেবের স্কুলের বন্ধু। কিরে, আমার কথা বলিসনি ওকে? না মানে ও এখানে আসতে রাজি হবে এটাই আমি ভাবিনি আর কি, তাই আর কি ওকে কিছু। আচ্ছা ঠিক আছে, আমি এবার একে একে সবার সাথে আলাদা আলাদা করে কথা বলবো, ঠিক আছে? ইন্দ্র, তুই থাক, বাকিরা বাইরে গিয়ে বসো, ওখানে ওয়েট করো, আমি তোমাদেরকে ডেকে নেব। দুনিবার চেয়ার ছেড়ে উঠে পড়ে। পাশের ফাঁকা চেয়ারটার দিকে একবার তাকায় ও। দুনিবারের মনে হলো ওর পাশের চেয়ারটা যেন একটু দুলে উঠল। দুনিবারের চোখ ভয়ে বিস্ফোরিত হয়ে যায়। ক্ষণিকের মধ্যে নিজেকে সামলে নিয়ে ঘর থেকে দ্রুত পদে বেরিয়ে যায় ও। এরপর ভিতরে ঈশানী ইন্দ্রের সাথে কথা বলে। মিনিট 20 পর ইন্দ্র বেরিয়ে এসে দুনিবারের পাশে থাকা ফাঁকা চেয়ারটার উদ্দেশ্যে বলে, মোহিনী যাও, তোমাকে এবার ডাকছে। দুনিবার কিছু বুঝে উঠতে পারল না, তবে ও ইন্দ্রের চোখ অনুসরণ করে বুঝলো কেউ ঈশানীর চেম্বারের ভিতরে ঢুকলো। দুনিবারকে আরো একবার পুরনো সেই অস্বস্তি গ্রাস করতে শুরু করে। ইন্দ্র ঈশানীর চেম্বার থেকে বেরোনোর পর থেকে সব একই রকম থমথমে। কেউ কোনো কথা বলছে না। প্রতিটা সেকেন্ড এক এক ঘন্টার মতো লাগতে শুরু করেছে দুনিবারের কাছে। মিনিট 40 পর ওদের ধৈর্য সীমা আর বাঁধ মানছে না। তেমন সময় ঈশানী বেরিয়ে আসে চেম্বার থেকে। দুনিবারকে ভিতরে যাওয়ার জন্য জানায়। দুনিবার গিয়ে একটা চেয়ারে বসে। ওর গলা ক্রমশ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে অনবরত ঘামছেও। দুনিবারের অবস্থা বুঝতে পেরে ঈশানী বলে, নে জল খা। বলে এক গ্লাস জল বাড়িয়ে দেয় দুনিবারের দিকে। বিনা বাক্য ব্যয় করে দুনিবার এক নিঃশ্বাসে পুরো জলটা শেষ করে। তারপর আবার বলতে শুরু করে, কিরে, এবার ঠিক আছিস? দুনিবার দম নিয়ে মাথাটা উপর নিচে নাড়ায়। এবার আমাকে কেসটা কি বলতো? ইন্দ্র কি সত্যি মোহিনীকে দেখতে পাচ্ছে? ঈশানী স্মিত হেসে উত্তর দেয়, কেন, ভয় পাচ্ছিস নাকি? কথাটা বলে অর্থপূর্ণ দৃষ্টিতে ঈশানী তাকায় দুনিবারের দিকে। দুনিবার একটু তাড়াহুড়ো করেই বলে ওঠে, কেন ভয় পেতে যাবো কেন? হ্যাঁ না, এত ঘামছিস দেখে ভাবলাম হয়তো ভয় পেলি। না না, ভয় পাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? চোখের সামনে একটা মানুষ একজনকে দেখতে পাচ্ছে, আর তুই কাউকেই দেখতে পাচ্ছিস না, এতে যে কেউ ভয় পাবে, ঘাবড়াস না অত। ঠিক করে বলতো এবার কি হয়েছে ইন্দ্রর? আমার তো মনে হচ্ছে মারাত্মক শক পেয়েছে ও। ইন্দ্র মোহিনীকে বড্ড ভালোবাসত, চলে যাওয়াটা ও মেনে নিতে পারছে না। ওর সঙ্গ বারবার অনুভব করছে, প্রতিটা মুহূর্তে মোহিনীকে দেখতে পাচ্ছে ও। সেদিন ও যখন আমাকে মেসেজ করে পুরোটা বলল, তখনই আমি সন্দেহ করেছিলাম ও হ্যালুসিনেট করছে। সেই জন্যই ও মোহিনীকে বারবার দেখতে পাচ্ছে। তাহলে আমাকে একটা কথা বল, ইন্দ্র খালি মোহিনীকেই কেন দেখতে পারছে, ওর বাচ্চাকে কেন পারছে না? বিস্ময় মাখা গলায় দুনিবার কথাটা জিজ্ঞেস করে ঈশানীকে। ওর মনে এখন অনেক প্রশ্ন, যেগুলোর উত্তর জানা দরকার। আমার মনে হচ্ছে ইন্দ্র ওদের বাচ্চার প্রতি অতটাও অবসেস ছিল না যতটা মোহিনীর প্রতি ছিল। তাই মনে হয় ও বাচ্চাটাকে দেখতে পাচ্ছে না। আর একটা কারণ ও নিজে হতে পারে। আমরা অনেক সময় নিজেদের সাথে হওয়া জিনিস অন্যের ওপর হতে দেখি, এটাও এক ধরনের হ্যালুসিনেশন। ও নিজে মোহিনীর অস্তিত্ব না থেকেও দেখতে পাচ্ছে, ঠিক সেই জিনিসটাই ও মোহিনীর সাথে হতে দেখছে। মোহিনী নিজের বাচ্চাকে হারিয়ে ফেলার পরও দেখতে পাচ্ছে। আসলে আমরা অনেক সময়ই কিছু জিনিস এমন দেখি যেটা ঘটে না, তারপর সেটা সত্যি ভাবতে শুরু করি। আমাদের ব্রেন একটা সময় ওটাকে সত্যি ভাবতে শুরু করে। অনেক সময় দেখবি কেউ মিথ্যে বলতে বলতে মিথ্যেগুলোকেই সত্যি বলে ভাবতে শুরু করে, সত্যি মিথ্যের ফারাক করতে পারে না। তার মানে এই নয় যে ও সবসময় মিথ্যে বলছে, ও মিথ্যেটাকে সত্যি ভাবছে ওর কল্পনায়, তাই সে মিথ্যেটাকেও সত্যি ভেবেই বারবার বলে। ইন্দ্রের সাথেও
এরকমই কিছুটা ঘটেছে। একটানা এত কিছু বলে একটা শ্বাস নেয় ঈশানী। এতক্ষণ দুর্নিবার সবটা চুপ করে শুনছিল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর দুর্নিবার মুখ খোলে। তাহলে এবার কি হবে? ইন্দ্র কি কোনোভাবেই ভালো হবে না? ভালো হবে না এ কথা আমি বলতে পারছি না, তবে চেষ্টা তো করতেই হবে। ও যে ভালো হয়ে যাবে এটাও জোর দিয়ে বলতে পারছি না। আর আমি অন্তত ইন্দ্রকে এইভাবে দেখতে পারবো না। তুই তো জানিস আমি একসময়... যাই হোক, কালকে বিকেলে তুই একবার ইন্দ্রের বাড়ি আসিস, এই ধর 6টা নাগাদ। আমিও যাব, দেখি কত দূর কি করতে পারি। দুর্নিবার কোনো কথা না বলে বেরিয়ে গেল। চেম্বার থেকে বেরোনোর পর ওর মনে এখন প্রচুর প্রশ্ন ঘুরছে। ঈশানী ইন্দ্রের সাথে কি কথা বলল? ওকে কিছু বুঝে ফেললো নাকি? যদি কিছু, আজকের বিকেলে কেনই বা যেতে বলল? এইসব ভাবতে ভাবতে দুর্নিবার বাড়ির দিকে পা বাড়ায়। আজকে বুধবার, ঘড়িতে 5:40। দুর্নিবার অফিস থেকে বেরিয়ে দেখে সূর্য বাড়ি ফেরার পথ ধরেছে। মেঘেদের গায়ে এখনো তার পদচিহ্ন আঁকা রয়েছে। দুর্নিবার অফিস থেকে বেরোতে বেরোতে দেখে ঈশানী মেসেজ করেছে, আর মেসেজে বলেছে ও বেরিয়ে গেছে। আর দুর্নিবারও যেন তাড়াতাড়ি যায়। সারাদিনে কোনো ফোন রিসিভ করার সময় পায়নি দুর্নিবার। মায়ের 2টো মিস কল দেখে কল ব্যাক করে। তারপর একটা ক্যাব বুক করে। যেতে যেতে গাড়িতে মায়ের সাথে কথা সেরে নেয় দুর্নিবার। ফোনটা পকেটস্থ করে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয় গাড়ির সিটে। সারাদিনে কাজের পর সামান্যতম অবসরে আবার ওকে সমস্ত ভাবনা এসে গ্রাস করে। গাড়ি গন্তব্যে পৌঁছাতেই ভাড়া মিটিয়ে দুর্নিবার একটা বহুতলের সামনে এসে দাঁড়ায়। তারপর লিফটে করে সোজা যায় 4 তলায়। আজকেও তোমার জন্য, শুধু তোমার জন্য আমি আজকে আর নেই। শুধু আমি না, আমাদের বাচ্চাও পৃথিবীর আলো দেখতে পেল না। তার জন্য তুমি দায়ী, শুধুমাত্র তুমি। তোমাকে ভালোবেসে সব ছাড়লাম, আর তুমি এটা কি করে করতে পারলে দুর্নিবার? তুমি ভুল করছো মোহিনী। আমি তোমাকে মারতে চাইনি। আমি তো তোমার সাথে সুখে থাকতে চেয়েছিলাম, আমাদের সন্তানকে নিয়ে। কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছিল ওই ইন্দ্র। তাই ওকে সরানোর জন্য আমাকে একটু তো করতেই হতো, বলো। কিন্তু আমি একবারও ভাবিনি যে এমনটা হবে। আমাকে বিশ্বাস করো মোহিনী, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, সত্যি খুব খুব ভালোবাসি। তুমি সেদিন আমাকে বলেছিলে, মনে পড়ে,
ইন্দ্র আসানসোল যাবে ওর ওর- ওর ওর নিজের গাড়িটা নিয়ে। তাই আমি তোমাদের সিকিউরিটি গার্ডকে দিয়ে ইন্দ্রর গাড়ির ব্রেকটা নষ্ট করে। তারপরে তো ইন্দ্রর গাড়িতে যায়নি, ট্রেনে চলে গেছিল। সেদিন আমার প্ল্যান ফেল করে গেছিল, আর ফ্যান ফেল করার পরে গাড়ির কথা আমার মাথাতেই ছিল না। তারপর আমি আস্তে আস্তে লক্ষ্য করি তুমি আমার থেকে দূর সরে যাচ্ছ। তাই আমিও তোমাদের সুখের সংসারে বাধা হয়ে দাঁড়াতে চাইনি। না, চাইনি আমিও আর চাইনি তোমার সুখের সংসারে বাধা হয়ে দাঁড়াতে। আমি চেয়েছিলাম তুমি ভালো থাকো, আমাদের আমাদের বাচ্চা ভালো থাকুক। ইন্দ্র তোমাকে জড়িয়ে বাঁচতে শুরু করেছিল আগের মতো। আমি আমি আমাদের এই কয়েক মাসের অতীতকে বলতে শুরু করি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে কখনো হারাতে চাইনি। আমি কখনো চাইনি যে তুমি আমাদের ছেড়ে চলে যাও। আমি চেয়েছিলাম তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের বাচ্চা ভালো থাকো। আমি জানতাম ইন্দ্র তোমাদের ভালো রাখবে। তাই আমি আর তোমাদের এই সংসারের মধ্যে আমি ঢুকতে চাইনি। এতক্ষণ একটানা বলে দুর্নিবার কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়েও। মোহিনীর গলার স্বর আর শোনা যায় না। আচমকা ঘরের সব আলো জ্বলে ওঠে। ঘরের কোণা থেকে বেরিয়ে আসে ঈশানী, ইন্দ্র আর এক পুলিশ অফিসার। ঈশানী দুর্নিবারের দিকে তাকিয়ে ওকে উদ্দেশ্য করে বলে, পাপ করলে সত্যি। পুলিশ অফিসার দুর্নিবারকে সাথে করে নিয়ে যাবে এমন সময় ঘরের আলোটা দপ দপ করতে করতে নিভে গেল। সামান্য সময় ব্যয় করতেই আলো পুনরায় ফিরে আসে। আলো ফেরার পর পুলিশ অফিসার দুর্নিবারকে নিয়ে এগোবে এমন সময় দেখতে পায় মেঝেতে কাঁপা কাঁপা হাতে রক্ত দিয়ে লেখা, সব দোষ তো দুর্নিবারের নয়, দোষ আমারও আছে। আমাকে ক্ষমা করো ইন্দ্র। সকলে বিস্ময় ভরা চোখে তাকিয়ে থাকে লেখাটার দিকে। সবার চোখে একটাই প্রশ্ন, কে লিখলো এটা? দুর্নিবার হঠাৎ খেয়াল করলো একটা মিষ্টি গন্ধ এতক্ষণ ওকে জুড়ে ছিল, সেটা এখন আর নেই। দুর্নিবারের বুকের ভিতরটা কেঁপে ওঠে। তাহলে কি সত্যি মোহিনী ছিল? তাহলে তাহলে ও এখন কোথায় গেল? একরাশ ধুলো উড়িয়ে পুলিশ অফিসার দুর্নিবারকে নিয়ে বেরিয়ে যায় বহুতল থেকে। চারতলার ফ্ল্যাটের জানলার পর্দা সরিয়ে ইন্দ্র আর ঈশানী এইসব এতক্ষণ ধরে লক্ষ্য করে। ঈশানী আর ইন্দ্র এতক্ষণ অনেক ঘনিষ্ঠভাবে জানলার সামনে দাঁড়িয়েছিল। ওদের জীবনের বহু কাঙ্ক্ষিত মুহূর্তরা এসে ধরা দিয়েছে ওদের জীবন স্রোতে। ঈশানী একটু সচেতন হতেই লাজুক হাসি হেসে সরে যায় ইন্দ্রর থেকে খানিক দূরে। ইন্দ্র এবার বলে ওঠে, কিরে, এবার প্ল্যান কি? ঈশানী সহাস্যে উত্তর দেয়, প্ল্যান আর কি, এতদিন যার অপেক্ষায় ছিলাম। মানে? ঈশানীর মুখের ভাব পরিবর্তন হয়। ও নিজেকে শান্ত করে ইন্দ্রকে বলে, দেখ ইন্দ্র,
তুই খুব ভালো করেই জানিস যে আমি তোকে সেই ক্লাস 12 থেকে পছন্দ করি, ইনফ্যাক্ট ভালোবাসি। আমি জানি না তুই এটা বুঝেছিস কিনা, তবে তোর সাথে যখন আমার বছর দিন আগে দেখা হয়েছিল তখন তুই ভাবতেও পারবি না আমি ঠিক কতটা খুশি হয়েছিলাম। আমার মনে হয়েছিল যেন আবার আমি তোকে আমার করে পাবো। কিন্তু তারপর তুই যখন আমাকে তোদের বিয়ের কথাটা বললি, বিশ্বাস কর আমার থেকে বেশি কষ্ট বোধহয় আর কেউ পায়নি সেদিন। নতুন করে তোকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। তারপর তুই যেদিন এসে আমাকে বললি না তোর বউ দুর্নিবারকে ভালোবাসে আর দুর্নিবারের বাচ্চা তোর বউয়ের গর্ভে, সেদিন আমি আবার একটা আশার আলো দেখতে পাই। তোকে কাছে পাওয়ার ইচ্ছেটা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। তারপর দুর্নিবার যখন আবার তোকে মারার চেষ্টা করে, আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। জানিস আমার তখন মাথা কাজ করছিল না, দুর্নিবার কিনা তোকে মারার চেষ্টা করছে। তারপর আমিও প্ল্যান করে ফেললাম ওই দুর্নিবার আর ওর ওই পাপের বাচ্চাটাকে সরানোর জন্য, যাতে তুই ফেঁসে না যাস। আমি কখনো চাইনি তোর কোনো ক্ষতি হোক। আমি তোকে খুব ভালোবাসি রে, খুব ভালোবাসি ইন্দ্র। তোর জন্যে আমি 1000 জনকেও মারতে রাজি আছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলতে বলতে ঈশানী ইন্দ্রের পায়ের কাছে লুটিয়ে পড়ে। ইন্দ্র ওকে তুলে শান্ত করার চেষ্টা করতে থাকে। ইন্দ্র কল্পনাও করতে পারেনি ঈশানী ওকে এই কথাগুলো বলতে পারে। ও নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। ওর মন বারবার বলছে আমার স্ত্রী আমার মোহিনীকে এই মেয়েটা ষড়যন্ত্র করে খুন করেছে। আর কিছু ভাবতে পারে না ইন্দ্র। মাথাটা ঝিমঝিম করতে থাকে ওর। ইন্দ্র ভাবতে থাকে আমি তো মোহিনীর কোনো ক্ষতি চাইনি। আমি চেয়েছিলাম আমাদের একটা সন্তান আসুক আর তাকে নিয়ে আমরা একটা সুখী সংসার করব। ঈশানীর প্ল্যানে আমি রাজি হয়েছিলাম একটাই কারণে, আর যাই হোক সন্তানটা নষ্ট হয়ে যাবে। আমি তো মোহিনীকে হারাতে চাইনি, আমি ওর সাথেই থাকতে চেয়েছি। কিন্তু ঈশানী এত কিছু করলো শুধু আমাকে পাবে বলে। এত কিছু ইন্দ্র সহজে মেনে নিতে পারে না। ও মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় এর শেষ ও দেখেই ছাড়বে। এতক্ষণ ও ঈশানীকে জড়িয়েছিল, নিজেকে সামলে নিতেই ঈশানীকে সরিয়ে দেয়। তারপর বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু শান্ত হ তুই আগে। ওখানে বস, ওই সোফাতে গিয়ে বস যা। তোর এত বড় একটা ইচ্ছা পূরণ হলো, একটু সেলিব্রেট করা যাক, কি বলিস? হুইস্কি চলবে তো? বলে একটা মার কাটারি হাসি ছুড়ে দেয় ইন্দ্র। তারপর সোজা রান্নাঘরে ফ্রিজের দিকে অগ্রসর হয়। ঈশানী মন্ত্রমুগ্ধের মতো ইন্দ্রের দিকে তাকিয়ে থাকে। ওর চোখে যেন ঘোর লেগেছে। ইন্দ্র এত সহজে ওর প্রস্তাবে হ্যাঁ বলবে এটাও ভাবতেও পারিনি। ওর মনের মধ্যে এখন 1000 প্রজাপতি রং ছড়াচ্ছে। আনন্দে খুশিতে লজ্জায় ওর গালে লাল আভা ধরেছে। কিছুক্ষণের মধ্যেই ইন্দ্র একটা বোতল আর 2টো গ্লাসে পানিও এনে হাজির হয়। একটা গ্লাস ও ঈশানীর দিকে এগিয়ে দেয়। ঈশানী কোনো বাক্য ব্যয় না করে গ্লাসটা হাতে তুলে নেয়। তারপর দুজনেই পানীয় থেকে একটু একটু করে চুমুক দেয়। মিনিট 20 মধ্যেই ঈশানীর গ্লাস ফাঁকা হয়ে যায়। ইন্দ্রর সাথে একটু একটু করে কথা বলছিল। ঈশানী শেষের কথাগুলো কেমন যেন আস্তে আস্তে জড়িয়ে আসছিল। ঈশানী জড়ানো গলাতেই ইন্দ্রকে বলে, আমার এত ঘুম পাচ্ছে কেন রে ইন্দ্র? খুব ঘুম পাচ্ছে। আমি একটু ঘুমোলাম। হ্যাঁ, আমাকে একটু পরে ডেকে দিস। বলে ঘুমের কোলে ঢলে পড়ে ঈশানী। ইন্দ্র আপন মনি বলে ওঠে, ঘুমা ঈশানী, ঘুমা, শান্তিতে ঘুমা। এই এতগুলো ঘুমের ওষুধ খাওয়ার পর আর সবারই একটু আধটু ঘুম পায় রে। আর একটু বেশি না, একদম একটুখানি সহ্য কর, দেখবি চিরকালীন ঘুমিয়ে পড়বি তুই। না ভাবিস না, তোকে ভাবতে হবে না। ইনি তুই আমাকে এত সাহায্য করলি আর আমি তোকে কষ্ট পেতে দেবো? না, এটা তো হয় না। ঘুমা ঈশানী, ঘুমা, তুই শান্তিতে। সযত্নে ঈশানীর মাথায় হাত বোলাতে বোলাতে ইন্দ্র মিষ্টি একটা ঘোল লাগানো গলায় কথাগুলো বলে। বলতে বলতে
ওর গলায় আক্রোশের স্বর এসে ধরা দেয়। তারপর বলে, তুই ভাবলি কি করে ঈশানী, তুই আমার প্রাণের প্রিয় মানুষটাকে নিজের স্বার্থে ইচ্ছাকৃতভাবে মারবি, আমি কিনা তোকে ছেড়ে দেব? আরে না 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 না, তা কি করে হয় বল? তোকে তো মরতেই হতো ঈশানী। তুই না মরলে মোহিনীর আত্মা শান্তি পেত না যে। ঘড়িতে প্রায় 1:25। কোথাও কোনো শব্দ নেই, শুধু ঘড়ির টিক টিক আওয়াজ কানে এসে পৌঁছায়। ঈশানী সোফায় চিরনিদ্রায় নিদ্রিত রয়েছে। ইন্দ্র সোফার এক কোণে বসে এক দৃষ্টিতে মোহিনীর ছবির দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ দরজায় একটা টক টক শব্দ। ইন্দ্রর ঘোর ভাঙে। ও শব্দের উৎস খুঁজতে এদিক ওদিক তাকায়, কিন্তু কিছু খুঁজে পায় না ও। আবার কিছু সময় পর সেই একই আওয়াজ শুনতে পায় ও। তখন বুঝতে পারে আওয়াজটা কোথা থেকে আসছে। শব্দের উৎস অনুসরণ করে ইন্দ্র দরজার সামনে এসে দাঁড়ায়। আওয়াজটা আসছে দরজার ওপার থেকে। ইন্দ্রর গাটা ছমছম করে ওঠে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, কে ওখানে? কোনো উত্তর আসে না। সাহসে ভর করে দরজাটা খুলে ফেলে ইন্দ্র। দরজার সামনে এক নারী মূর্তি এসে দাঁড়িয়েছে। ঘর থেকে আসা আলোয় অবয়বটা খালি বোঝা যাচ্ছে। ওই নারী মূর্তি ইন্দ্রের দিকে তাকিয়ে বলল, তাহলে তুমি শেষ পর্যন্ত সবাইকে মেরেই ফেললে? হ্যাঁ 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 হ্যাঁ, সত্যি যেমন পাগল ওই দুর্নিবার ছিল, আর তেমন পাগল এই ঈশানীটাও। তা ঈশানী ম্যাডাম কই? আরে ওই যে দেখো না, ওই 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 দেখো, সোফাটার দিকে তাকিয়ে দেখো, সোফার উপর চির নিদ্রায় ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ আপনারা শুনছিলেন সুলেখিকা কবিতা সাহার কলমে মোহিনী গল্পটি। আগামী সপ্তাহে শুক্রবার ঠিক বিকেল 5:55-তে আমরা আবার হাজির হব নতুন কিছু চমকপ্রদ গল্প নিয়ে। গল্প পাঠে রুদ্রাক্ষ, দুর্নিবার ও ইন্দ্রের চরিত্রে কৃষ্ণেন্দু ও অনির্বাণ, মোহিনী, ঈশানী ও নার্সের চরিত্রে মহুয়া, সান্ত্বনা এবং দিয়া, পরিচালনায় কৃষ্ণেন্দু। গল্পের অডিও এডিটিং ও মিউজিক এফেক্টে অরিন্দম চক্রবর্তী ও কৃষ্ণপ্রসাদ বেরা, ভিডিও এডিটিং পুষ্পেন্দু ঘরামি এবং পোস্টার ডিজাইনিংয়ে সৈকত রায়।